আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার রায়ের আজকের আলোচনায় আমরা আসবো, কোভিড বিধি মেনে পুজো সম্ভব, উৎসব সম্ভব? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সে নিয়ে আমরা আজকে আলোচনায় আসবো। কিন্তু তার আগে আপনারা জানেন যে আজকে আরও একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা করেছে এবং একই সঙ্গে বিজেপির যে স্টার ক্যাম্পেনারের তালিকা, তাতে যে সমস্ত হেভি ওয়েটরা রয়েছেন তাদের সঙ্গে জলজল করছে বাবুল সুপ্রিয়র নাম। যে বাবুল সুপ্রিয় কয়েকদিন আগে জানিয়েছেন যে তিনি সাংসদ থাকছেন, কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি থাকছেন না, তিনি কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে বিজেপির সঙ্গে তিনি যুক্ত থাকছেন না। আর এরপরই নানান প্রশ্ন উঠছে যে বাবুল সুপ্রিয় তিনি কি তার রাজনৈতিক সন্ন্যাসের যে সিদ্ধান্ত সেটা থেকে সরে এলেন? কি করবেন বাবুল সুপ্রিয়? এই প্রশ্নটা গত কয়েক ঘন্টা ধরে বিভিন্ন ফোরামে ঘোরাফেরা করছে। আমরা সেই উত্তরটা পাওয়ার চেষ্টা করব। বাবুল সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন। বাবুল, মৌপিয়া কথা বলছি। বাবুল, প্রথমত প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তুমি তোমার ফেসবুক পোস্টেও লিখেছো প্রিয়াঙ্কা তোমার অত্যন্ত স্নেহভাজন এবং প্রিয়াঙ্কা 2014 পরবর্তী সময়ে তোমার একাধিক কেস লড়েছেন। প্রিয়াঙ্কাকে তুমি খুবই স্নেহ করো। সেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রার্থী, ব্যক্তিগতভাবেও কি এই প্রচারে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের জন্য প্রচারে নামবে? প্রথমত আমি যে সমস্ত আইনি লড়াই সেগুলো 2014-তেও আমার ফ্যামিলি রিলেশন, ও বাবা মা বোন সবাইকে চিনি, তো সেই সময় থেকে ও লড়ছে এবং 2014-তে আমি ওকে বিজেপিতে জয়েন করাই। তখন ও যুব বিজেপিতে জয়েন করেছিল। আমি ওকে কনভিন্স করি যে খুব ভালো লয়ার, খুব গ্রিটি এবং অ্যাম্বিশিয়াস। আমি বলেছিলাম যে তোমার রাজনীতিতে আসা উচিত। ও জয়েন করেছিল, তারপরে আসানসোলেও বহুবার ক্যাম্পেইন করেছে আমার সঙ্গে। তো নানা রকমের কি বলবো, নানা রকম বাধা বিপত্তি এড়িয়েও কিন্তু মন দিয়ে করে গেছে। এবং রানীগঞ্জে আমার মামলা লড়ার জন্য আমি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিলাম। তখন রানীগঞ্জে যে রায়ট হয়েছিল, বাঁচিয়ে গন্ডগোল হয়েছিল, তারপরে ও আজকে এত বড় একটা গুরুত্বপূর্ণ লড়াইতে দল আস্থা রেখেছে এবং এই জন্য আমি দলকেও ধন্যবাদ জানাবো এবং বিজেপিকে ধন্যবাদ জানাবো এবং প্রিয়াঙ্কাকেও কংগ্রাচুলেট করবো। লেটার সবসময় মানে আমার মনে হয় সাহস করে লড়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বিশেষ করে অপরদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট একজন হয়েছে। তো এই সাহসটা সবার থাকে না। তো এটা আমি আগেই দেখেছিলাম এবং আমার মনে হয় যে শি ইজ গোইং টু ডু ওয়েল, শি ইজ গোইং টু পুট আপ আ টাফ ফাইট। আর প্রচারের ব্যাপারে, রাজনৈতিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে এই প্রচারে কি অংশ নেবে? এটা কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, কারণ স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশের পর থেকে এই প্রশ্নটা উঠছে যে বাবুল সুপ্রিয় কি তাহলে রাজনৈতিক সন্ন্যাসের যে সিদ্ধান্ত সেটা থেকে সরে এলেন? না, অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো দিন। আমি দূর থেকে ওকে বেশ বিশেষ জানিয়েছি। 3-4 দিন ধরে ও বা ওর ফ্যামিলি, ওর বোন যে লন্ডনে থাকে, আমার সঙ্গে কন্টিনিউয়াসলি টাচে ছিল। তো আমি দূর থেকেই ওকে বেশ বিশেষ জানিয়েছি। তো আমার পলিটিক্যাল সন্ন্যাস যেটা, সেটা কোনো রকমের সেটা থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। দল আমাকে স্টার ক্যাম্পেনার হিসেবে রেখেছে, এর জন্য আমি আবার বলছি যে বিজেপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি যেটা বলেছিলাম, খুব পরিষ্কার করে বলেছিলাম যে কোনো রাজনৈতিক মঞ্চে আমাকে ভবিষ্যতে দেখা যাবে না। কাজে এক্ষেত্রেও আপনারা আমাকে, আমি আবার বলছি যে আমি খুব বিনম্রতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম স্টার ক্যাম্পেনার হিসেবে রাখার জন্য, কিন্তু আমি কোনো প্রচারে থাকবো না, আমাকে আপনারা দেখতে পাবেন না। প্রচারে তুমি থাকছো না, এটা তুমি স্পষ্ট করে দিচ্ছ? একদমই স্পষ্ট করে দিচ্ছি। আমার মানে কেউ যদি মনে করে, আমি দেখছিলাম একটু আগে ববি হাকিমও এক জায়গায় বলছেন যে সব নাটক আলটিমেটলি আমরা দেখতে পাবো, এসব অনেক কিছু করছেন। আমি বলি যে কতটা চেনেন আমাকে আমি জানি না, অনেকদিনের আলাপ ঠিকই, বাট না, আমি যেটা বলেছি আমি মনে করি আমি এক কথার মানুষ এবং আমি যেটা ঠিক করেছি সেটাই আমি কায়েম থাকবো। আমি দূর থেকে আমি বেস্ট উইশেস জানাচ্ছি, কিন্তু আমি ক্যাম্পেইন রাজনৈতিক কোনো জায়গায় থাকবো না। আমি বলেছিলাম সেটাই আমি কায়েম রাখবো। আমার একটাই সার্ভিসের জায়গা, সেটা হচ্ছে আসানসোলের মানুষ। বাবুল, আজকে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছিল দিলীপ ঘোষকেও। একটু যদি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো, আমি একটু দিলীপ ঘোষের বক্তব্য, উত্তরটা এই প্রসঙ্গে শোনাবো প্লিজ। উনি কি স্টার নন? আপনাদের কি মনে হয়? তিনি তো সুপারস্টার। উনি সব কিছু রাজনীতিতেই আছেন। একজন এমপি, সে যদি বলে আমি রাজনীতিতে নাই থাকি, এমপি হয় কী করে? এমপি তো নন পলিটিক্যাল লোক হয় না। হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে তখন অনেকেই অনেক কিছু বলেছেন, মন খারাপ বা কোনো কারণে বলেছেন। উনি আমাদের নেতা, বাংলার একজন রাজনীতিক হিসাবে তিনি একটা মুখ এবং বহু লড়াই তিনি লড়েছেন। তাকে আমরা পুরো প্রদেশে এবং সারা ভারতবর্ষে কাজে লাগাই। তিনি এখানেও থাকবেন আমাদের সঙ্গে। বাবুল, দিলীপ দাকে অনেক ধন্যবাদ যে উনি সুপারস্টার প্রচারক বলেছিলেন, ভালো কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি দেখুন, আমি ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার সেটা থেকে আমি সরব। তো
তো আমি আবার বলছি, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, উনি বলেছেন কোনো ইমোশনাল কোনো মানে কি বলবো, কোনো ইমোশনের মধ্যে দিয়ে গেলে ডিসিশনটা ইমোশনাল হয়, বা কোনো মানে হঠাৎ করে নেওয়া কোনো ডিসিশন সবসময় ইম্পালসিভ হয়, এটাও কিন্তু ভুল ধারণা। আর রাজনীতিবিদ আছেন, আমরা সবাই রাজনীতি নিয়ে সচেতন, কিন্তু সক্রিয় রাজনীতিতে আমি থাকবো না, বা রাজনীতির মঞ্চে আমাকে দেখা যাবে না, যেটা আমি করছিলাম। আমি সেটাতেই কায়েম থাকছি। আবার বলছি যে দল কে ধন্যবাদ জানাচ্ছি, দিলীপ দাকেও ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু না, আমি কোনো ক্যাম্পেইন করবো না। বাবুল, অনেক ধন্যবাদ। বাবুল সুপ্রিয় আমাদের সরাসরি জানালেন যে প্রশ্নটা আজ গত কয়েক ঘন্টা ধরে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি যে প্রার্থী হচ্ছেন বিজেপির তরফ থেকে, সেটা আমরা জি 24 ঘন্টায় মারফত আপনাদের প্রথম জানাই, এবং স্টার ক্যাম্পেনারের তালিকাতে যে বাবুল সুপ্রিয়র নাম রয়েছে সেটাও আপনাদের আমরা জানাই। এরপর থেকে প্রশ্নটা ঘোরাফেরা করছিল যে বাবুল সুপ্রিয় তিনি কি তাহলে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রচারে নামবেন বিজেপির হয়ে? প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন? বাবুল সুপ্রিয় জি 24 ঘন্টাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে তার শুভেচ্ছা থাকছে, তার মরাল সাপোর্ট থাকছে, কিন্তু কোনোভাবেই তিনি প্রচারে ফিরছেন না, এবং তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকেও তিনি পিছু হটছেন না। বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে ছিলেন এবং সরাসরি এই যে জল্পনা কল্পনা চলছিল তার উত্তর পাওয়া গেল বাবুল সুপ্রিয়র মুখে। আমরা এই সম্পর্কে ডেফিনেটলি রাজনৈতিক যে সমস্ত প্রতিক্রিয়া সেগুলো পরবর্তীকালে জানার চেষ্টা করব। আপাতত ফিরবো আজকের আপনার রায়ের বিষয়ে। দ্বিতীয় ঢেউ এখনো চলছে, তাই আরও একটা বছর বাড়িতে বসেই উৎসব সেলিব্রেশন। বৃহস্পতিবারই এ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র, ভিড় সামলাতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য। তবে 144 ধারা জারি থাকলেও মহারাষ্ট্রে গণেশ উৎসবে ভিড় পুরোপুরি আটকানো গেল না। দুর্গাপুজোয় কি হবে কয়েক কোটি বাঙালি? গণেশ পুজো হয়ে দুর্গাপুজো থেকে দশেরা, দীপাবলি হয়ে ক্রিসমাস। উৎসবের আগে কোভিড নিয়ে কড়া সতর্কতা কেন্দ্রের। মোদী সরকারের আবেদন, এবছরও ঘরে বসে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করুন। মণ্ডপে, দোকান বাজারে ভিড় করা যাবে না। ভিড় হলে সংক্রমণ লাগাম ছাড়া হতে পারে। इन फेस्टिवल्स को परिवार में ही मनाएं तो सबसे अच्छा ही बात है, उसी में सीमित करें। बहुत मौके आएंगे फेस्टिवल्स को मनाने के। ये एक वार्निंग भी कह लीजिए, रिक्वेस्ट भी कह लीजिए, जो हम सब की तरफ से है। দেশ এখনো কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে ব্যতিব্যস্ত। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে দৈনিক গড় সংক্রমণ প্রায় 40,000। অক্টোবরে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই সেই পূর্বাভাস দিয়ে রেখেছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা। কড়া বিধিনিষেধ মেনে মহারাষ্ট্রেই চলছে গণেশ পুজো। মুম্বাই জুড়ে 144 ধারা। মণ্ডপে প্রতিমা দর্শন বন্ধ। মণ্ডপে সর্বাধিক 5 জন উদ্যোক্তা। শুক্রবার মহারাষ্ট্রের কিছু জায়গায় নিয়ম মানা হলো, আবার কিছু জায়গায় কোভিড বিধি শিখিয়ে তুলে উপচে পড়ল ভিড়। কেন্দ্র, রাজ্য, এমনকি চিকিৎসকরাও বারবার এই প্রবণতা নিয়েই চিন্তিত। যে কোনোভাবে ভিড় নিয়ন্ত্রণ না হলে কোভিড পরিস্থিতি ফের লাগামছাড়া হতে পারে বলেই আশঙ্কা। তারা মনে করাচ্ছেন ভ্যাকসিন নিলেও ভিড় করা যাবে না। फेस्टिवल्स होंगे, मास गैदरिंग होगी, व्यक्ति इकट्ठे होंगे बाज़ारों में, मंडपों में और पंडालों में, उससे हमें बच के रहना है। फिर याद दिलाना चाहेंगे, एक जिम्मेवारी है अपने लिए भी, समाज के लिए भी। तो भीड़ नहीं करनी है। वायरस को ये पार्टियां, ये भीड़ बहुत पसंद है और वो इसका मौका उठाएगा। और ये हाईली ट्रांसमिसिबल वायरस है, और जो भी कुछ हो, अभी भी बहुत सारी पॉपुलेशन हमारी ससेप्टेबल है। দুর্গাপুজো আর 1 মাসও বাকি নেই। প্যান্ডেল বাঁধার কাজ চলছে পুরো দমে। দুর্গাপুজোর দিকে তাকিয়ে রাজ্য প্রস্তুতি নিচ্ছে। আপাতত প্রশাসনের লক্ষ্য পুজোর বাজারে ভিড় নিয়ন্ত্রণ। গড়িয়াহাট, হাতিবাগান, ধর্মতলার মতো এলাকায় ভিড় নিয়ন্ত্রণ। বাজারে একাধিক প্রবেশ পথের পরিকল্পনা। ঢোকা ও বেরোনোর আলাদা রাস্তা করার ভাবনা। কিন্তু কোভিড আবহে কিভাবে পুজো হবে তা এখনো স্পষ্ট নয়। কোভিড বিধি মেনে কিভাবে পুজো, ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা, গতবারের মতো দর্শক শূন্য মণ্ডপে পুজোর নির্দেশের কিভাবে রূপায়ণ। রাজ্য সরকারও পরিস্থিতি দেখে সতর্ক হয়ে এগোনোর পক্ষপাতী। যেহেতু দুর্গাপুজো রাতে লোকে দেখতে বেরোয়, সেই জন্য নাইট ছাড় ছিল। এটা আমরা সিদ্ধান্ত নেব আফটার ইলেকশন। একটু দেরি আছে, পরিস্থিতি তখন আরও আমাদের নজরে আসবে যে পরিস্থিতি কতটা আরও স্বাভাবিক থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে, এর উপর নির্ভর করছে। থার্ড ওয়েভ যদি না এসে যায় তখন আমরা এটা নিয়ে ভাববো। চিকিৎসকরা মনে করাচ্ছেন গত বছর বেশিরভাগ উৎসবেই মানুষ সতর্ক ছিল, তাই দুর্গাপুজো, দীপাবলির পর খুব একটা দাপট দেখাতে পারেনি কোভিড ভাইরাস। এবারও সেই ভার মানুষের হাতেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন
বিশিষ্ট চিকিৎসক দেবরাজ যশ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন। বিশিষ্ট চিকিৎসক এবং একই সঙ্গে বালিগঞ্জ কালচারালের যে প্রোগ্রাম, সেই বালিগঞ্জ কালচারাল প্রোগ্রামের অন্যতম উদ্যোক্তা ডক্টর সপ্তর্ষি বসু আমাদের সঙ্গে রয়েছেন। কাশীবোস লেনের পুজো উদ্যোক্তা সৌমেন দত্ত, উৎসব উপদেষ্টা ধ্রুবজ্যোতি বসু এবং রয়েছেন বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য এবং ঠাকুরপুকুর এসবি পার্ক থেকে রয়েছেন দেবারতী ঘোষ। আমি প্রথমে দেবরাজ যশের কাছে আসবো। ডক্টর যশ, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আজকে তো আমরা দেখলাম যে উৎসবের সূচনাটা হয়ে গেল, গণেশ চতুর্থীর মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়ে গেল এবং মুম্বাইয়ের ছবি আমরা দেখলাম যে সেখানে কোভিড প্রোটোকল থাকা সত্ত্বেও মুম্বাইয়ের রাস্তায় আজ সকাল থেকেই ভিড় দেখা গেল। সবার মনের মধ্যে একটাই প্রশ্ন, আমরা এর আগেও আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি যে পুজোর সময়, এবারের পুজো এই বঙ্গে আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি? সবাইকে নমস্কার জানিয়ে আমি প্রথমে বলি যে এই ঢেউ বলার আগেই আমরা যেটা মানে শেষ বিগত 7 দিন বা 10 দিনে আমাদের কাছে যে সমস্ত ফোন আসে বা যে সংখ্যায় মানুষ ভর্তি হচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু একটু করে বাড়ছে। আমি নিজে যে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, সেই হাসপাতালে যে কোভিড ওয়ার্ডে বা কোভিড আইসিইউতে বলুন, যে সংখ্যা আগের মাসে ছিল, এই সেপ্টেম্বর মাসের শুরুর পর থেকে তার সংখ্যা প্রত্যেক দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও অল্প হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধিটা একটা পর্যায়ক্রমিক বৃদ্ধি। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ আমি বলতে চাই, যেটা কোভিডের যে কোনো ওয়েভের শুরুর দিকে হয়, যে ধরুন একজন মানুষ সে কিডনি রোগে ডায়ালিসিস নিতে এলো বা তার অন্য কোনো কারণে বা হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হলো। এখন তো সবাই আমাদের কোভিড রোগ করে আমরা সব কিছু করি, সেগুলো আবার কিছু কিছু মানুষের ইনসিডেন্টাল পজিটিভ হতে শুরু করেছে। তো আমি প্রথমেই বলি যে পুজোর বলার আগেই এই মুহূর্তে, এবং যদি আপনি কলকাতার সংখ্যাটা দেখেন লাস্ট 7 দিন ধরে, সেটাও একটু করে বেড়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনায়। তো এরপর আপনি যখন মেনশন করলেন, আমি আজকে শুক্রবার, আজকে 10ই সেপ্টেম্বরের যে সদ্য পরিসংখ্যান যেটা আমরা পেয়েছি স্বাস্থ্য দপ্তর সূত্রে, সেটাও একটু জানিয়ে দেব। 10ই সেপ্টেম্বর রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত 753 জন। রাজ্যে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে 14 জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কোভিড রোগী 8219। বলুন প্লিজ ডক্টর যশ। এবার যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই যে কোনো ওয়েভ, যখন আমরা সেকেন্ড ওয়েভও শুরু হয়েছিল, এটা কিন্তু হঠাৎ করেই আসে। এটা কখনোই নয় যে আপনি মানে একটা পর্যায়ক্রমিক, কারণ ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মধ্যে তফাৎ যেটা ছিল, সেকেন্ড ওয়েভে হঠাৎ করে এসেছিল এবং হঠাৎ করে একটু সংখ্যাটা কমে গেছিল। এবং দ্বিতীয়ত যে পশ্চিমবঙ্গে কলকাতা কেন্দ্রিক যে মানুষ, তাদের বেশিরভাগ মানুষই ভ্যাকসিনেট হয়েছেন এপ্রিল মে মাসে, তারা আক্রান্ত হয়েছেন এপ্রিল মে মাসে। তো পর্যায়ক্রমিক নিয়মেও অ্যান্টিবডি যে কমে যাওয়া, সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের সময় হওয়ার কথা। এবং আগের বছর করোনার প্রতি আমাদের যতটা ভীতি ছিল, যে কোনো রোগের ক্ষেত্রেই হয়ে থাকে, যে দীর্ঘদিন যখন সেই রোগের সাথে আপনি গ্রাস হয়ে যান, অনেকটা বলা হয় যে গ্রাস হয়ে গেছে, যেটা খুব বিপজ্জনক। তো এখন কিন্তু মানুষজন অত ভয়ও পাচ্ছেন না, এবং আমার মনে হয় যে শৃঙ্খলা আগের বছর পুজোর সময় আমরা দেখিয়েছিলাম, সেই শৃঙ্খলাটা এবছর হয়তো আরও প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে জাস্ট একটু সংখ্যাটা বাড়তে শুরু করেছে। এই সময় যদি আমরা নিজেদের শৃঙ্খলাটা বজায় না রাখি, তাহলে হয়তো একেবারেই অচিরে আমাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যাবে, কারণ সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং যে কোনো হাসপাতাল আপনি যদি একটু খোঁজ খবর নেন, সেটা সরকারি বা বেসরকারি, খুব বিরাট কিছু বাড়েনি, কিন্তু অল্প অল্প করে প্রত্যেক দিনই পর্যায়ক্রমে যেন বেড়ে চলেছে। আমি ডক্টর সপ্তর্ষি বসুর কাছেই আসবো। সপ্তর্ষি, একই সঙ্গে যেমন অত্যন্ত দায়িত্বশীল একজন চিকিৎসক তুমি, তার পাশাপাশি তোমার আরেকটা সত্তা হচ্ছে যে পুজো নিয়ে একদম তুমি পাগলের মতো সারা বছর ধরে ভাবনা চিন্তা করো, এবং পুজো উদ্যোক্তা হিসেবে যে তোমার পরিস্থিতি, সেটা তুমি একই রকমভাবে সেটাকে উপভোগ করো। তো আমার এখানেই প্রশ্ন যে একই সঙ্গে এই পুজো আমরা সবাই চাই যে পুজোটা যাতে স্বাভাবিক হয়, অন্যদিকে হচ্ছে এই একটা আশঙ্কার মেঘ, কেন্দ্র সতর্ক করছে যে সেকেন্ড ওয়েভ এখন অবধি ওভার হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন যে পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে রাতে কতক্ষণ অবধি ছাড় থাকবে না থাকবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তোমার কি মনে হয় যে এবারের পুজোটা আমরা কীরকম পুজো পেতে চলেছি? দেখো মুপিয়া, প্রথমেই বলি যে এবারের পুজোটাও কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার
মানতে হবে, আমাদের মাস্ক ঠিক মতো পরতে হবে। এবং এখন যে লোকজন শপিংয়ে বেরিয়ে পড়ছে বা এখন যে একটা প্যান্ডেমিক ফ্যাটিগের জন্য যেটা হচ্ছে, মানুষজন মাস্ক পরছেন না, মানুষজন গ্যাদারিং করছেন রেস্টুরেন্ট পাবসে, এনজয় করছেন বন্ধুবান্ধবদের সাথে, সুতরাং এটাও কিন্তু একটা খুব ডেঞ্জারাস জিনিস হতে চলেছে, যেখানে সংক্রমণটা আস্তে আস্তে ছড়াবে। এবং পুজোর মধ্যে বা পুজোর আগে যেটা দেবরাজও বলল যে এটা কিন্তু বাড়তে পারে, সুতরাং সতর্কতাটা কিন্তু আমাদের নিজেদের নিতে হবে। সুতরাং আগের বছর আমার পরিষ্কার মনে আছে, আমি ধুতির থেকে পিপি পরেছিলাম এবং পিপির থেকে ফিরে এসে আবার ওয়াশরুমে ঢুকেছিলাম। সুতরাং এই জিনিসটা আমার হয়েছিল আগের বছরে। এবছরটা চাইব না সেরকম জিনিস হোক, মানুষ সুস্থ থাকুক, মানুষ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করুক এবং মানুষ যাতে সংক্রমিত না হন এবং হসপিটালে না যেতে হয় শ্বাসকষ্ট নিয়ে। আমি একটু দেখে নিই যে পুজো কমিটিগুলো তারা কি ধরনের প্রিপারেশন নিচ্ছে। অন্য সময় আমরা যখন দেখি যে আর মাসখানেকও বাকি নেই পুজোর, তার মধ্যে দাঁড়িয়ে যে লার্জ স্কেলে আমরা পুজো নিয়ে উদ্দীপনা দেখতে পাই, যেভাবে থিম নিয়ে সারাক্ষণ একটা সাসপেন্স এবং সেখানে বিপুল আকারে ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু হতে দেখে ফেলি, এবারের চিত্রটা তো ভিন্ন। কি চলছে সেখানে? রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে রয়েছেন কমলাক্ষ, আমি কমলাক্ষর কাছে শুরুতে যাব। কমলাক্ষ, মৌপিয়া, ইতিমধ্যেই ডক্টর যশ এবং পুজো উদ্যোক্তা যারা আছেন তারা সত্যি জানাচ্ছেন যে উদ্বেগ কতটা। এবারের পুজো সত্যি উদ্বেগের পুজো, কিন্তু তার পাশাপাশি অনেকটা দায়িত্ববোধেরও পুজো কমিটিগুলো আমরা বিভিন্ন জায়গায় কভার করছি। পুজো কমিটিগুলো তাদের শেষ মুহূর্তে প্রিপারেশন কতটা, কি ভাবছেন, থিম নিয়ে কতটা পরিকল্পনা, লড়াই কতটা রয়েছে, এবার সমস্ত কিছু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছি। কিন্তু তার পাশাপাশি তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা উদ্বেগ ঘুরে ফিরে আসছে। আমি রয়েছি কলকাতা শহরের অত্যন্ত জনপ্রিয় পুজো রাজডাঙ্গা নবোদয় সংঘে, সেখানে পুজো উদ্যোক্তারা আমার সঙ্গে রয়েছেন, মহিলারা রয়েছেন, পুজোর অন্যতম উদ্যোক্তা সুশান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আমি একটু সুশান্তদা আপনার কাছে জানতে চাইব যে থার্ড ওয়েভের ভ্রুকুটি রয়েছে সামনে, দায়িত্ববোধ কতটা, পুজো কিভাবে করবেন এবার? না, দায়িত্ব তো অবশ্যই আমাদের নিতেই হবে, কারণ এটা পুজোটা তো অনেকবারই করা যাবে, আগামী দিনেও করা যাবে, কিন্তু যেটা বারবার করে বলা হচ্ছে তৃতীয় ঢেউয়ের কথা, এটা নিয়ে সত্যি আমরা সকলে আতঙ্কিত। কারণ গত বছর আমরা দেখেছিলাম পুজোর পরে একটা দ্বিতীয় ঢেউ এসে বাংলাকে বেসামাল করে দিয়েছিল। আমরা মায়ের কাছে প্রার্থনা করব যাতে এরকম কিছু না হয়, কিন্তু তা সত্ত্বেও পুজোটা করতে হবে। যদিও আমরা এবার পুজো নিয়ে অনেক বাড়তি সতর্কতা অবলম্বন করেছি, গত বছরে কিছু কিছু ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং রাজ্য সরকারের যে নির্দেশনামা আছে সেটাকে সম্পূর্ণ মেনে আমরা কোভিড প্রোটোকল যে আছে সমস্তটা মেনে এবার আমরা পুজো করব। আমরা প্যান্ডেল যে শুরু করেছি, আমাদের এখানে যারা প্যান্ডেল করতে এসছেন যে সমস্ত লেবাররা, তাদেরকে সবাইকে ভ্যাকসিন দিয়ে আমরা প্যান্ডেলে প্রবেশ করাচ্ছি এবং যত দিন যাবে যেরকম ভ্যাকসিন আছে, স্যানিটাইজার আছে, মাস্ক আছে, এগুলো তো আছেই। পাশাপাশি আমরা আগামী দিনে আবার বসে সিদ্ধান্ত নেব, আলোচনা করে সিদ্ধান্ত নেব যদি কোভিডের ভুকুটিটা সত্যি বাড়ে, যে কী করে আরও বেশি সতর্কতা অবলম্বন করা যায়। কিন্তু ক্রাউড ম্যানেজমেন্ট, এই যে ভিড়, পুজো মানেই যে কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে পড়ে, এই ক্রাউড ম্যানেজমেন্ট বিশাল আপনাদের পুজোর যে থিম তা দেখতে প্রতিবারই তো অসংখ্য মানুষ নেমে পড়েন, তো ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে হবে? দেখুন, রাস্তায় মানুষ নামলে তো আমরা না করতে পারবো না, কিন্তু তার মধ্যে থেকেও আমরা যতটুকু পারবো আমাদের রাস্তার 200 মিটার পর্যন্ত আমরা মোড়ে মোড়ে ভলেন্টিয়ার্স রাখবো এবং সেখানে আমাদের ক্যাম্প করা থাকবে, যাতে একসঙ্গে বেশি লোক একত্রে একজোট হয়ে মণ্ডপের মধ্যে প্রবেশ করতে না পারে বা রাস্তায় না থাকতে পারে, সেদিকটা আমরা দেখার চেষ্টা করব। রাস্তার মধ্যে কি হলো সেটা দেখার তো ক্লাবগুলো আমরা পারবো না দেখতে, কিন্তু আমাদের সারাউন্ডিংস 200 মিটারের মধ্যে যতটুকু আমরা করবার চেষ্টা করব। কিন্তু মানুষ যদি রাস্তায় নামে, আর মানুষও সত্যি হাঁপিয়ে উঠেছে, গৃহবন্দী প্রত্যেকে প্রায় 2 বছর ধরে, পুজোর সময়টা মানুষ কতটা ঘরের মধ্যে আটকে থাকবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। আমরা শুধু সকলকে অনুরোধ করব, আপনারা নিশ্চিতভাবে পুজোটাকে, উৎসবটাকে উদযাপন করুন, কিন্তু সম্পূর্ণ কোভিড বিধিটাকে মেনে উদযাপন করুন এবং রাজ্য সরকারের যে নির্দেশাবলী আছে সেগুলো মেনে আপনারা চলুন। এসবি পার্ক, সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? অর্থাৎ কোভিড মাথায় রাখতে হয়েছে, দ্বিতীয়ত যেদিকে পরিস্থিতি গড়াচ্ছে শেষ অবধি কি রেস্ট্রিকশনস আসবে না আসবে এগুলো তো মাথায় রাখা হচ্ছে, সেগুলো মাথায় রেখে কীরকমভাবে চলছে, এগোচ্ছে কাজ? মৌপিয়াদি একাধিকবার 24 ঘন্টার সেরা পুজোর শিরোপা পেয়েছে। আমি এই মুহূর্তে যে পুজো কমিটির যেখানে দাঁড়িয়ে রয়েছি, পিছনে এখনই দেখতে পাচ্ছি ঠুকঠাক আওয়াজ ভেসে আসছে, কিন্তু আমি যতদূর জানি এবারে আপনারা পুজোর বাজেট একটা বিরাটভাবে কাটছাঁট করেছেন। হ্যাঁ, সেটা কথা মাথায় রেখেই একদমই তাই। মানে আমাদের মনে হয়েছিল এই বছরটা ঠিক সেই পরিস্থিতি নয়,
পুজোও আমরা করবই, মায়ের আরাধনা তো হবেই, সমস্ত নিয়ম বিধি মেনেই, এবং যাতে মানুষ, আমাদের যেহেতু একটা সুবিধা আছে ডায়মন্ড হারবার রোডের ওপরে পুজো, লোকে বাসে করে যেতে যেতেও দেখতে পায়, ঠাকুরের মুখটা একটু রাস্তার দিকে করে দিতে হয়, আমরা সেটাই করি। বর্তমান পরিস্থিতি এবং রাজ্য সরকারের যে সমস্ত বিধিনিষেধ আছে সেটা সম্পূর্ণ মাথায় রেখে, কারণ আমরা যখন পুজোটা করি তখন তো মানে দর্শকদের দেখানোর জন্যই, সেই দর্শক যদি এই পরিস্থিতিতে রাস্তায় বেরোতেই না পারে, তাহলে আর কাদের জন্য বড় করে, প্রচুর বড় করে প্যান্ডেল করে কিন্তু যদি বেরোন, কারণ মানুষকে তো আটকানো যায় না, সেক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? না, সেক্ষেত্রে যা আমাদের প্রোটোকল আছে, কোভিডের ওপর যে প্রোটোকলটা আছে সেটা একদম গত বছরও আমরা যেমনভাবে মেনে করেছিলাম সম্পূর্ণ রাজ্য সরকারের নির্দেশে, এবছরও সেইটাই করব প্রথম থেকে। এবার এখন যে আমার লেবার মিস্ত্রি যারা কাজ করছে প্রত্যেকের এই ডবল ভ্যাকসিন হয়ে গেছে, প্রত্যেকের জন্য আমরা কোভিড ইন্স্যুরেন্স আলাদা করে দিয়েছি। দেবারতী, বুঝতে পারছি দেবারতী, কমলাক্ষ, দুজনকেই ধন্যবাদ। আমরা মোটামুটি একটা আন্দাজ পেলাম যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। আমি একটু কমলেশ্বরদার কাছে যাব। কমলেশ্বরদা, এরপর সমস্তটাই তো নির্ভর করছে ফাইনালি প্রশাসন বলুন, পুজো কমিটি বলুন, কিন্তু ফাইনালি সবটা নির্ভর করে আম জনতার ওপর। আপনি কতটা ভরসা রাখছেন যে কতটা দায়িত্বশীলভাবে আমরা এই পুজোটা পালন করতে পারি? এর আগে দুটো পুজো হয়েছে এবং মানুষের অভিজ্ঞতা সত্যি খুব মানে কষ্টের, কারণ বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউ, এই ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। এখন এরকম একটা আশা সবাই করেছিল যে এই বছর বিশেষ করে ভ্যাকসিন এসে যাওয়ার পরে হয়তো কিছুটা সেখান থেকে সুরাহা মিলবে, কিন্তু একই সঙ্গে থার্ড ওয়েভের ওই চিন্তা ভাবনাটাও তো ছিল, কথাবার্তা হয়েছিল। এখন মুশকিল হচ্ছে যে সাধারণত আমরা আগেও দেখেছি, পূর্বেও দেখেছি যে হয় কোনো উৎসব অথবা ধরা যাক নির্বাচন বা এই ধরনের যেখানে অনেক মানুষের জনসমাবেশ হয়, সেটা সত্যি একটু চিন্তার বিষয়। এবং ডাক্তারবাবুরা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফর কোভিড, অর্থাৎ সেটা কিন্তু প্রত্যেকে পালন করছিলেন। গত 2 বছর ধীরে ধীরে সেই একটা ডিসিপ্লিন এসে গেছিল। মুশকিল হচ্ছে তারপর মানুষও হাঁপিয়ে উঠেছেন, তাদেরও দোষ দেওয়া যাচ্ছে না, কিন্তু দায়িত্ব তো মানুষকে নিতে হবে। কারণ প্রশাসন যতই বলুন, ডাক্তাররা যতই বলুন, বা পুজো কমিটি যতই প্রোটোকল মেনে কাজ করুন, এটা স্বাভাবিক। পুজোর একটা উদ্দীপনা তো আছেই, এই উৎসবের উদ্দীপনায় যদি সবাই ভিড়ে মিশে যায়, এবং বিশেষ করে যেখানে আমাদের যে ভ্যাকসিনেশন তো এখনো সেই অর্থে সার্বিকভাবে হয়নি, তো সেইটা তো একটা চিন্তার কারণ তৈরি হচ্ছেই। এবং আরো একটা বড় কথা সেটা হচ্ছে যে পুজো তো ক্ষতিগ্রস্ত হবে, হয়তো পুজোর জনসমাগম কম হলে উদ্যোক্তাদের স্বাভাবিকভাবেই ভালো লাগবে না, সেটা খারাপ লাগবে, মানুষেরও খারাপ লাগবে, আমারও লাগবে। কিন্তু আর একটা বিষয় রয়েছে পাশাপাশি, যে পুজোকে কেন্দ্র করে তো আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সিনেমা, থিয়েটার, অনেক কিছু হয়, গানের অনেক কিছু অনুষ্ঠান। মুশকিল হচ্ছে যে আবার যদি এই সংক্রমণ বাড়ে, মানে যেরকম আজকে আপনারা বললেন বাড়ছে, তাতে একটা ভয় হচ্ছে যে পুজোয় যেসব প্ল্যানিং রয়েছে বিভিন্ন রকম, সবই তো মানুষকে নিয়ে, সেইটা না ক্ষতিগ্রস্ত হয়, সেটা নিয়ে সত্যিই একটা অবশ্যই একটা চিন্তা রয়েছে একেবারে। এবং যেমনটা আপনি বললেন যে পুজো মানে তো শুধু পুজো নয়, শুধু উৎসবের পাঠটাও নয়, তার পাশাপাশি পুজোকে কেন্দ্র করে একটা বড় অর্থনীতি থাকে। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের বহু মানুষ তাদের সারা বছরের রোজগার নির্ভর করে এই পুজোর কয়েকটা মাসকে কেন্দ্র করে, যেটা গত বছরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারও সেই আশঙ্কা রয়েছে। আমরা কেউই চাই না যে সেটা হোক। আবার রূঢ় বাস্তবতা হচ্ছে যে সমস্ত কিছু যদি স্বাভাবিক হয় তাহলে আরেকটা বিপদ একদম আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে করা নাড়ছে। তার মধ্যে ভারসাম্যটা কিভাবে রাখা যায়, আমি এই প্রসঙ্গে ফিরবো ধ্রুবজ্যোতি বোস, কাজল কৃষ্ণ বণিক, সৌমেন দত্তের কাছে ফিরবো। ছোট্ট একটা বিরতি তার আগে আমি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন আপনার রায়। প্রশাসনের একটি ভুল সিদ্ধান্ত, আর সেটাই হয়ে ওঠে সুপার স্প্রেডার। গত 1.5 বছরে বারবার একই ঘটনা। কুম্ভ মেলা হোক বা তাবলিগি জামাত, ওনাম থেকে বকরিদ, কোভিড আবহে যখনই উৎসবের রাশ আলগা হয়েছে তখনই লাগাম ছাড়া হয়েছে সংক্রমণ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এখন হাত পুড়িয়ে নাজেহাল কেরল।
আমি কাজল কৃষ্ণ বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, উৎসব আমরা সবাই চাই। সত্যি সত্যি গত 1.5 বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই একটা অস্বাভাবিক জীবনযাপন করছি। আমরা সবাই কম বেশি হতাশায় ভুগি, সবাই কম বেশি আমাদের এই যে প্যান্ডেমিক ফ্যাটিকের কথা হচ্ছিল, প্যান্ডেমিক ফ্যাটিক সেটা আমাদের সবাইকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। আমরা চাই যে পুজোটা, এবারের পুজোটা যেন তার মধ্যে না পড়ে। এই উৎসবের মরশুম তো শুরু হয়ে গেল। আপনার কি মনে হয় যে আমরা কতটা ফ্রিলি এবারের উৎসবটা পালন করতে পারবো? প্রথম কথা বলি, পুজোর বাদ বেজেছে, বহু মানুষ মার্কেটিং এর পিছিয়ে পড়েছেন। পুজো, উৎসব, সংস্কৃতি, এইগুলোকে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের সকলেরই বাসনা হবে চিরাচরিত সংস্কৃতি এবং সংস্কার মেনে আমরা পুজোটা করি, এবং সেটা হওয়া উচিত। বাঙালির সবচাইতে বড় উৎসব, প্রাণের উৎসব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই উৎসব এবং সমারোহ যখন সমার্থক হয়ে যায় তখন মানুষের ঢল নামে রাস্তায়। যারা পুজো উদ্যোক্তা তারা এখন বলছেন, যারা প্যান্ডেলের কাজ শুরু করেছেন, ডেকোরেশনের কাজ শুরু করেছেন, তারা ভ্যাকসিনেটেড আছেন এবং তারা কথা দিচ্ছেন যে রাজ্য সরকার, প্রশাসন এবং মহামান্য আদালত যদি আবার আসেন তাদের নির্দেশিকাগুলো মেনে চলবেন। কিন্তু অভিজ্ঞতা বলে এবং সাম্প্রতিক কালে আজ থেকে যে গণেশ চতুর্থীর উৎসব শুরু হয়েছে, আমাদের না কথার সাথে কাজের অনেকটা অমিল, অনেকটা উপর থেকে যাচ্ছে। আমাদের কিন্তু আত্মস্থ করতে হবে যে কোভিড কালে আমরা যেন সমস্ত রকমের নির্দেশিকাগুলো অক্ষরে অক্ষরে পালন করে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিই। এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েও আমরা গত বছর কিন্তু করোনার সংক্রমণের যে গতি প্রকৃতি তাকে অনেকখানি রুখে দিয়েছিলাম। সেক্ষেত্রে প্রধান ভূমিকা ডেফিনেটলি নিয়েছিলেন মহামান্য আদালত, রাজ্য সরকার, প্রশাসন, তারা সেগুলি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, পুজো কমিটিগুলো সহায়তা করেছিলেন। আমার নিজের ধারণা, যেভাবে অল্প অল্প করে রাজ্যের বিভিন্ন জায়গায় কোভিডের সংক্রমণ বাড়ছে এবং আমাদের এক শ্রেণীর মানুষ যেভাবে লাগামহীন, গুরুত্বহীন ভাবে কোভিড সুরক্ষা বিধিগুলো মানার ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিচ্ছেন, তাহলে কিন্তু একত্রে অনেক মানুষ এই উৎসবের প্রাঙ্গণগুলোতে যদি জমায়েত হন তাহলে কিন্তু বাঁধ ভেঙে বন্যার জল সত্যি সত্যি ঢুকে পড়তে পারে আমাদের সমাজ ব্যবস্থায়। সৌমেন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। পুজো যে আশঙ্কার বার্তাটা আপনি দিচ্ছেন, সৌমেন দত্ত পুজো উদ্যোক্তা রয়েছেন, কাশী বোস লেনের অন্যতম উদ্যোক্তা তিনি। আমি সৌমেন বাবুর কাছে আসবো। সৌমেন বাবু, এই যে দায়িত্বশীলতা, এটা আমরা কিছুটা হলেও গত বছর দেখেছিলাম, কিন্তু তারপর আরো একটা বছর কেটে গেছে, আরো একটা প্রবল ঢেউ আমরা দেখেছি, দ্বিতীয় ঢেউ, সেকেন্ড ওয়েভ, যেটা এখনো অবধি অতিক্রান্ত যে হয়নি। বিশেষজ্ঞরা থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রক তার সতর্কবাণীটা দিচ্ছে। এবারের পুজোর জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, এবারে পুজোর জন্য যে প্রস্তুতি সেটা হচ্ছে, এই যে সারা বিশ্বজুড়ে কোভিডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত 2 থেকে 2.5 বছর ধরে আমরা ফেস করছি, তা প্রত্যেকটা জিনিসই মানুষের কাছে নতুন। সুতরাং গত বছর পুজো থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম, এবছরে পুজোয় আরও সেটাকে পজিটিভভাবে কিভাবে পুজোটাকে করা যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। ভ্যাকসিনেশান তো বটেই, তার সঙ্গে মানুষকে সবসময় সতর্কবার্তা দেওয়া যে আপনারা মাস্ক পরবেন অথবা স্যানিটাইজার ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করবেন। এগুলো হচ্ছে আমাদের পুজো কমিটির তরফে মানুষের কাছে বার্তা। এবারে তাতে যদি সরকারের বা আদালতের কোনো রায় আসে বা কোনো নির্দেশিকা আসে, মানুষের রাস্তায় বেরোনোর উপর নিষেধাজ্ঞা আসে, সেটার উপর তো আমাদের পুজো কমিটির কিছু করার নেই। আর এক্ষেত্রে সাধারণ মানুষকেও কিছুটা ভাবতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যে কিছু যদি নিয়ম রক্ষা করে, কিছু বিধিনিষেধ মেনে যদি একটা সংক্রমণকে আটকানো যায়, যেমন সাধারণভাবে বলা হচ্ছে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা বসে আছেন, কোভিডকে কিছুটা রেস্ট্রিক্টেড করতে গেলে মাস্ক ব্যবহার করা উচিত, ডিস্টেন্সটাকে মেনটেন করা উচিত, ভিড়টাকে অ্যাভয়েড করা উচিত। এগুলো যদি সাধারণ মানুষরা নিজেদের মধ্যেও একটু সচেতনতা বোধটা রাখেন তাহলে মনে হয় আমাদের পুরো ব্যাপারটাকে
একটু এগিয়ে নিয়ে যেতে সুবিধা ধ্রুবজ্যোতি হয়। বাবুর কাছে এখানে আসি। ধ্রুবজ্যোতি বাবু, পুজো মানে তো একটা বিরাট ইকোনমি, এবং পুজো মানে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে শুধুমাত্র পুজো প্যান্ডেলে ঘোরা না, হয়তো দল বেঁধে সিনেমা দেখতে যাওয়া, যেটা কমলেশ্বর দা বলছিলেন, রেস্তোরাঁয় যাওয়া, একটু আনন্দ উৎসব করা, কোথাও বসে একসঙ্গে আড্ডা দেওয়া, এমনকি রাস্তার পাশে ফুচকা ভেলপুরি খাওয়াও। এই যে এত বড় ইকোনমির কথা মাথায় রেখে, এত মানুষের জীবন জীবিকার কথা মাথায় রেখে, আবার একই সঙ্গে কোভিডের কথা মাথায় রেখে ভারসাম্যটা কিভাবে তৈরি করা যেতে পারে? হ্যাঁ, দেখুন, এতক্ষণ ধরে না আমি সমস্ত সম্মানীয় চিকিৎসক এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেই কথাগুলো আমি খুব গভীরভাবে শুনছিলাম। কিন্তু এর সাথেও একটা বিষয়, যে এই যে করোনার দ্বিতীয় ঢেউ যে জায়গায় পৌঁছে গেছিল, তারপরে অলরেডি দেখুন, আমি আমার ফোন বুক থেকে আমি বলতে পারি প্রায় 4টে নাম্বার আমাকে ডিলিট করতে হয়েছে, যেই 4টে নাম্বারের মানুষ আজকে আমার মধ্যে হয়তো নেই, বা আমার পরিচিত ছিলেন তারা নেই। আমরা কম বেশি সবাই ভুক্তভোগী। সুতরাং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যে কথাগুলো এনারা বললেন সত্যিই ঠিক, ভীষণভাবে সত্যি। কিন্তু কয়েনের একটা অপর পিঠ আছে। এই দুর্গা পুজো কিন্তু আজকে অন্যান্য ভারতবর্ষের নিরিখে হয়তো একটা প্রাদেশিক উৎসব, গণেশ পুজো, রথ, এই সমস্ত নিরিখে দুর্গাপুজোকে কিন্তু কয়েনের অপর পিঠে বিচার করলে চলবে না। কয়েনের অপর পিঠে কিন্তু দুর্গাপুজো একটা অল্টারনেট ইকোনমি পশ্চিমবঙ্গের জন্য, এবং তথাপি পশ্চিমবঙ্গ এবং যেখানে যেখানে দুর্গাপুজো হয়, এই পুজোকে কেন্দ্র করে আজকে কিন্তু যে উৎসবে পরিণত হয়েছে, এবং এই উৎসবে পরিণত হওয়ার পর যে একটা ইকোনমি পুজোকে কেন্দ্র করে আজকে চারিদিকে তৈরি হয়েছে, সেটা কিন্তু বিগত বছর ধাক্কা খেয়েও কিন্তু কিছুটা দাঁড়িয়েছিল। এই বছর আবার সেই ইকোনমিটা একটু বাঁচিয়ে থাকার চেষ্টা করছে। আজকে পুজো বন্ধ হয়ে যাওয়ার মানে কিন্তু এই ইকোনমিটার উপরে কিন্তু একটা চরম আঘাত আসবে। লক্ষ লক্ষ প্যান্ডেলের লোক, যারা ইলেকট্রিকের কাজ করে, যারা পুজোকে কেন্দ্র করে এত বড় একটা পসার, যাদের পুজোই হচ্ছে 12টা মাসের একমাত্র পুঁজি, সেই জায়গায় কিন্তু একটা বিরাট বড় আঘাত গত বছরের জায়গা থেকে সামলে ওঠা গেছিলো, কিন্তু এই বছরও সেটা বন্ধ হয়ে গেলে পরে কিন্তু হবে, হ্যাঁ, অতি অবশ্যই সেই জায়গাটাকে আমাদেরকে রিকভার করতে হবে। যেমন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতার বুকে মনে করুন 2500 পুজো হয়। এই 2500 পুজোর মধ্যে কলকাতাকে উৎসবে পরিণত করে যে 600 বা 700 মূল যে পুজোগুলো ধরুন এত ভিড় হয় মানুষের, যেটা উৎসব তৈরি করে সমগ্র কলকাতাতে, তারা কিন্তু কেউ এমন পুজো কমিটি আমি এখনো পর্যন্ত সেরকম দেখলাম না যারা গতবারের হাইকোর্টের যে রায়টা ছিল সেই রায়টাকে একটু সরিয়ে রেখে পুজো করবার চিন্তাভাবনা করছে। প্রত্যেকটা পুজো আমি যা দেখেছি এখনো পর্যন্ত, তারা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করছে, যাতে নির্দিষ্ট 20 ফিট, 30 ফিট, 40 ফিট দূর থেকে মণ্ডপ দেখা যায়, মণ্ডপে ঢোকার কোনো প্রয়োজনীয়তা হবে না। প্রত্যেকটা পুজো কমিটি যারা কাজ করছে তাদেরকে ভ্যাকসিনেশন অলরেডি তাদেরকে ভ্যাকসিনেট করেছে, বা যাদের সেকেন্ড ডোজের টাইম হয়নি তাদের সেকেন্ড ডোজের জন্য ওয়েট করছে। ফার্স্ট ডোজ তো মোরললেস প্রত্যেকেই দিয়ে নিয়েছেন। কিন্তু এছাড়াও মানুষের ঢল যদি নামে, তাহলে সেই ঢল হয়তো সত্যি আগামী দিনে একটা অন্য জায়গায় কোভিড পরিস্থিতিকে নিয়ে চলে যাবে। কিন্তু তার সাথে সাথে এটাও ভাবতে হবে যে এই অল্টারনেট ইকোনমিটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে পারে, যেখানে পুজো না হওয়া বা পুজোর এই আনুষঙ্গিক সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়া কিন্তু আমাদের সত্যি যারা এর সাথে যুক্ত তাদের অন্যের হাড়িটা কি করে চাপবে। একেবারে ধ্রুবজ্যোতি বাবু, খুবই ভাইটাল একটা প্রসঙ্গ, এবং আমি এখানে ডক্টর যশের কাছে আরও একবার আসবো। ডক্টর যশ, এটা খুবই ভালো কথা যে পুজো কমিটিগুলো তারা ভ্যাকসিনেশনের উপর ভীষণভাবে জোর দিচ্ছেন, অর্থাৎ যারা প্যান্ডেল তৈরি করছেন, যারা পুজোর সঙ্গে যুক্ত থাকছেন। এবং আমরা যদি দেখি যে ভ্যাকসিনেশনের হারের নিরিখে কলকাতা সেটা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, এটা নিঃসন্দেহে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর। এখন অবধি যদি আমরা দেখি যে গোটা দেশে 71,94,00,000 মানুষ ভ্যাকসিন পেয়েছেন, কিন্তু একই সঙ্গে আমরা যেটা দেখছি যে ভ্যাকসিনেশন বিশেষ করে ডাবল ডোজ হয়ে যাওয়ার পর একটা এক অংশের মানুষের কাছে, সবার কাছে না, যে তারপরেও একটা লাপরোয়াহি আসছে যে ভ্যাকসিন তো হয়ে গেছে, আমার তো ডাবল ডোজ ভ্যাকসিনেশন হয়ে গেছে। আমরা দেখছি যে রাস্তাঘাটে যারা মাস্ক পরে যাচ্ছেন, অনেককেই যখন বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, তারা বলছেন যে আমার তো ডাবল ডোজ ভ্যাকসিনেশন হয়েছে। এই আত্মসন্তুষ্টিটা, সেটা কি বিপদ ডেকে আনতে পারে? যখন একটু আগে আপনি সতর্ক করছিলেন যে খুব আস্তে হলেও কিন্তু পদধ্বনিটা শুনতে পাওয়া যাচ্ছে, নাম্বার বাড়ছে ক্রমাগত। প্রথমত বলি, ভ্যাকসিন নেওয়া মানে কোথাও কিন্তু এটা বলা নেই যে আপনি কোভিড আক্রান্ত আর হবেন না। যে কোনো ভ্যাকসিনের পরেই, সেটা যে ভ্যাকসিনই হোক, শুধুমাত্র কোভিড ভ্যাকসিন নয়, যে ভ্যাকসিন নেওয়ার পরও আপনি কোভিড আক্রান্ত হতে পারেন। কিন্তু ভ্যাকসিনের কি যে যদি আপনার কোভিড হয়ও তার যেন সিভিয়ারিটিটা বেশি না হয়।
এবার ধরুন আমি একটা বাড়িতে 4 জন রয়েছেন, 4 জনই ভ্যাকসিনেটেড, তো একজন যিনি ধরুন বাইরে কারোর থেকে আর কি তার কোভিড হলো, এবার তিনি আক্রান্ত হলেন, এবার তার হয়তো সেই ভ্যাকসিনেশনের জন্য তার অতটা মাত্রাটা বাড়লো না, কিন্তু তারই পরিবারের একজন আছে, কারণ আমরা জানি যে কোভিশিল্ড বলুন বা কোভ্যাক্সিন বলুন, আমরা ভারতবর্ষের যে সমস্ত ভ্যাকসিনগুলো নিয়েছি তার মোটামুটিভাবে কার্যকারিতা 65 থেকে 70%। তো একটা বাড়িতে যদি 5 জন থাকে, অন্তত একজন এরকম পাওয়া যায় যার হয়তো ওই ভ্যাকসিনটা কার্যকরী হয়নি। আমি একটা আনুমানিক বলছি, কোনো বাড়িতে এরকম নাও হতে পারে। তো সেই একজন মানুষও যদি তার সিভিয়ার ভ্যারাইটির কোভিড হয় এবং সেই মানুষকে যদি সেই ফ্যামিলিটা হারায়, তো সেই ফ্যামিলির জন্য এটা চিরজীবনের ক্ষতি। তো ভ্যাকসিনেশন হওয়া মানে কিন্তু কোথাও বলা নেই যে ভ্যাকসিনেশন হলেই আপনি আর কোভিড আক্রান্ত হবেন না। অনেকের মনে আরেকটা ধারণা হচ্ছে যে অ্যান্টিবডি দেখছে তারা বাইরে বিভিন্ন ল্যাবে, এবং অ্যান্টিবডি পজিটিভ বলে ভাবা হচ্ছে যে আমার তো এখন অ্যান্টিবডি পজিটিভ আছে, তাহলে আমার আর কোভিড হবে না। এটাও কিন্তু হ্যাঁ, অ্যান্টিবডি পজিটিভ হলে অবশ্যই আপনার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোথাও এটাও মানে প্রমাণিত কিছু নেই যে অ্যান্টিবডি পজিটিভ হলে কোভিড হবে না। আমরা বহু মানুষকে দেখেছি সেকেন্ড ওয়েভে যাদের অ্যান্টিবডি পজিটিভ হওয়া সত্ত্বেও তারা কোভিডে আক্রান্ত হয়েছেন। তো এই ভ্যাকসিনেশন নেওয়ার পরই যে এই মানে এটা আমরা আগেকার দিনও বলতাম যে টিবি, যেমন আপনারা জানেন যে টিবিতে বিসিজির আমরা ভ্যাকসিন দিই, তার মানে কি বাচ্চার বা মায়ের তাদের কারো টিবি হয় না? টিবি তো হয়। তো এটা আমাদের শৃঙ্খলা দিয়েই বজায় রাখতে হবে। অবশ্যই ভ্যাকসিনেশন গুরুত্বপূর্ণ, কেননা ভ্যাকসিনেশন এর সিভিয়ারিটি কমায়, এর মানে যতটা হয়তো আপনার আশঙ্কা সেই আশঙ্কার পরিমাণটা কমায়, কিন্তু ভ্যাকসিনেশনই এই রোগের একমাত্র পথ। কিন্তু ভ্যাকসিনেশন নিলেই আমার কোভিড হবে না, এইটা থেকে কিন্তু আমি আপনাদেরও কালকে আপনাদের বা কোনো একটি মানে টিভি চ্যানেলে দেখছিলাম, তারা বলছিলেন যে কলকাতার বিভিন্ন যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তাদের যে বিভিন্ন হাসপাতালে বা সরকারি হাসপাতালে কোভিড আক্রান্তরা ভর্তি আছেন, তাদের একটা সিংহভাগ অংশ কিন্তু ভ্যাকসিনেটেড নয়, ভ্যাকসিনেটেড, তা সত্ত্বেও ভর্তি হয়েছেন। এটা আমি কোনো নেতিবাচক কথা বলছি না, ভ্যাকসিনেশন হওয়ার জন্য বহু মানুষ আক্রান্ত হচ্ছেন না বা আক্রান্ত হলেও সিভিয়ারিটি কম হচ্ছে, কিন্তু সেই সঙ্গে একটা বিরাট সংখ্যক ভ্যাকসিনেটেড মানুষই কিন্তু এখন তো কলকাতা শহরে অধিকাংশ মানুষই ভ্যাকসিনেটেড, তো যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু ভ্যাকসিনেটেডই, তাদেরও ভর্তির প্রয়োজন পড়ছে, তারাও আক্রান্ত হচ্ছেন। তো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি একটু ডক্টর এবং আমি আপনাদেরও অনুরোধ করব এই ব্যাপারে সবাইকে সচেতন করা। এক্স্যাক্টলি, আমরা সেটাই বোঝানোর চেষ্টা করছি, বারবারই বোঝানোর চেষ্টা করছি, এবং আপনাদের মাধ্যমে আপনাদের ভ্যালুয়েবল মন্তব্য তুলে ধরে বোঝানোর চেষ্টা করছি যে ভ্যাকসিনেশনের পরই কিন্তু আমি বেপরোয়াভাবে বা লাগাম ছাড়াভাবে কোনো কিছু করলে সেটা খুব ওয়াইজ হবে না। আমি ডক্টর বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, আমরা যদি দেখি যে গোটা দেশে অগস্টের শেষ সপ্তাহে আর ভ্যালু হচ্ছে 1.17, কেরল এবং মিজোরামে সেটা 1.33 এবং 1.36। শুধু তাই না, প্রায় গত 2 মাসেরও বেশি সময় ধরে, আমরা ঠিক জুনের শেষে যেখানে দাঁড়িয়েছিলাম, আমরা সেপ্টেম্বরের শুরুর পর সেপ্টেম্বরের প্রায় প্রথম 10 দিন কেটে গেল, মোরলেস আমরা সংক্রমণের নিরিখে, দৈনিক সংক্রমণের নিরিখে সেখানেই ঘোরাফেরা করছি। 40,000-এর কখনো পেরোচ্ছি, কখনো তা থেকে কিছুটা নেমে আসছে। এটা কতটা আশঙ্কার? দেখুন, কোভিড এই যে দোলাচল, একটু বেশি বাড়া একটু কমা গত কয়েকদিন ধরে যা চলছে, এটা স্বাভাবিক। এবং লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু সুস্পষ্টভাবে আমরা বুঝে গেছি কোন জায়গাগুলো সমস্যার সৃষ্টি করছে। দরকার হচ্ছে সেই জেলাগুলোতে ছোট ছোট এলাকা ভিত্তিক কন্টেনমেন্ট জোন করে সত্যি সত্যি মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা। জানবেন যেখানে সংক্রমণটা আছে মানে সেখানে অ্যাক্টিভ কেস বেশি, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি, সেই জন্যই নিয়ন্ত্রণটা ওখানে খুব জোরালো এবং কঠোর হওয়া উচিত। এবং দেশের যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে শুধু ওই কাগজে কলমে 144 ধারা না, বাস্তবিকভাবে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ডক্টর জস যা বলছিলেন, ভ্যাকসিনের 2টো ডোজ মানে 100% সুরক্ষা মিলবে তা নয়। 100% সুরক্ষার কাছাকাছি আমরা পৌঁছতে পারি যদি নিয়মিত সঠিকভাবে মাস্কটা পরি, যদি পারস্পরিক শারীরিক দূরত্বটা বজায় রেখেই, এবং জনসমাবেশ, সেটা নির্বাচনের জন্যই হোক আর এই পুজো উৎসবের জন্যই হোক, জনসমাবেশ কোনো জায়গায় কোনোভাবে কখনোই অনুমোদন করা যাবে না।
বারংবার মনে রাখতে হবে, বেঁচে থাকলে এইরকম হাজারবার আমরা পুজো দেখার সুযোগ পাবো। বেঁচে থাকার জন্য দরকার আপাতত একটু দূরত্ব বজায় রাখা। বেঁচে থাকার জন্য দরকার এই সুরক্ষা বিধির কথাগুলোকে হেলাফেলা না করে অতি সাধারণ, আমরা সবাই জানি অতি সাধারণ কথা বারংবার বলছি, তা সত্ত্বেও কাজ হচ্ছে না। দয়া করে এটাকে বেদবাক্য মানুন, দয়া করে এটাকে গীতা উপনিষদ যাবতীয় যা কিছু ধর্মগ্রন্থের তার শ্রেষ্ঠ কথা, মূল কথা হিসেবে গ্রহণ করুন। এটাই কিন্তু আপনাকে গ্যারান্টি দেবে আগামী দিনে আপনি সুরক্ষিত থাকবেন কিনা। অন্য কোনো উপায় নেই কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচার, কেননা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই কিন্তু এই ভাইরাসটা আমাদের শরীরে ঢোকে, আর শ্বাস প্রশ্বাস না নিয়ে আমরা থাকতে পারবো না। আমি সপ্তর্ষির কাছে এখানে আসবো। সপ্তর্ষি, যারা যে এবার পুজো যে আকারে যে আঙ্গিকেই হোক না কেন, যদি দর্শনার্থীরা বেরোন, আমি আসবো ডক্টর বণিক আপনার কাছে, সেই দর্শনার্থীদের জন্য কি তোমার সাজেশন থাকবে? প্রথম কথা হচ্ছে যে মাস্ক পরা এবং প্রপার মেটেরিয়ালের মাস্ক পরা। একটা কাপড়ের মাস্ক বা মাস্কটা নাকের নিচে বা থুতনির নিচে নয়, প্রপারলি মাস্কটা পরা, যেটা বারবার বিভিন্ন চিকিৎসকেরা বলে এসছেন, বিভিন্ন শোতে দেখানো হয়েছে কি মেটেরিয়ালের মাস্ক পরা যায়। N95 যদি না পরতে পারেন তাহলে অ্যাটলিস্ট দুটো সার্জিক্যাল মাস্ক বা 3 ply মাস্ক পরুন, এবং সামনেটা মাস্কের হাত দেবেন না, বারবার করে মুখ থেকে মাস্ক নামাবেন না, এবং আশপাশের লোকজন যদি থাকে তাহলে মাস্ক খুলবেন না। এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপালস। এই প্রিন্সিপালসগুলো যদি আমরা ফলো না করি তাহলে সংক্রমণ ছড়াবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং মানুষকে এটা মানতে হবে যে যদি বাইরে তারা যাচ্ছেন বা শপিং করতে যাচ্ছেন, যেখানেই যান, বাড়িতে এসে একদম সোজা ওয়াশরুমে গিয়ে পুরোটা নিজেকে মানে স্যানিটাইজ করা বা একদম যেটাকে আমরা বলি মানে একটা মানে ওয়াশ করা নিজেকে, সেটা অত্যন্ত জরুরি। এবং সঙ্গে স্যানিটাইজার ক্যারি করুন, বারবার হাত ধুন, এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলোই আমরা করছি না, এবং তার জন্যই কিন্তু যত রকম সমস্যা হচ্ছে। ফিজিক্যাল ডিস্টেন্স ডেফিনেটলি 6 ফুট থেকে 8 ফুটের দূরত্ব মেনটেন করতে বলা হয়েছে, সেটা আমরা করছি না। মাস্ক খুলে কথা বলছি, এগুলো কিন্তু আরও সংক্রমণ বাড়াচ্ছে। সুতরাং যখন মানুষ বেরোবেন, পুজোতে যদি বেরোন বা এখনও যারা বেরোচ্ছেন, তারা কিন্তু এই বেসিক সতর্কতাগুলো অবলম্বন করুন, এটা একটা বিনীত রিকোয়েস্ট। এখানে দাঁড়িয়ে একদিকে প্রশাসন, অন্যদিকে পুজো কমিটি, অন্যদিকে সাধারণ মানুষ, এই তিনটি ক্ষেত্র কি একই রকমভাবে অ্যাক্টিভ হতে হবে এবং একই রকমভাবে দায়িত্বশীল হতে হবে। এবং সেখানে কমলেশ্বরদার কাছে আমি একটু জানার চেষ্টা করবো যে কমলেশ্বরদা, এতটা ভরসা কি আপনি রাখছেন? উৎসবের উন্মাদনায় মানুষকে তো দেখেছি বা শপিং এ দেখেছি, ততটা ভরসা সত্যি রাখা যাচ্ছে না। তবে এটা ঠিক যে একদম শুরুর সময় যেরকম ছিল তার থেকে আস্তে আস্তে অনেক বেশি ডিসিপ্লিন বেড়েছিল, অন্তত গত বছর। কারণ গত বছর আমরা জানি যে আমরা কি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছি। তো এবছরও আর কি সেইটাই বারবার মনে করিয়ে দেওয়া, ওই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এটা করতেই হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। মানে অবশ্যই পুলিশ প্রশাসন দেখবেন, অবশ্যই পুজো উদ্যোক্তা কমিটিরা দেখবেন, সবই বলছি, কিন্তু আবারও বলছি, মানুষের হাতেই কিন্তু এইটার মানে চাবিকাঠি রয়েছে। ডাক্তারবাবুরা যেরকম বলছেন, যা যা নিয়ম ছিল সেই নিয়মগুলো আমরা সবাই জানি। যতই ওই প্যান্ডেমিক ফ্যাটিক হোক না কেন, যতই বাইরে বেরোনোর ইচ্ছে হোক না কেন, এই নিয়ম কানুনগুলো মানতেই হবে। না হলে কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে আবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। এবং আরো সমস্যা হচ্ছে যে আমাদের এই সাফারিংটা কিন্তু ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। সেইটাকে অ্যালাউ করা কোনো মতেই যাবে না। তার জন্যে ওই কিছুটা হলেও আবেগ সংযত করা ভীষণ প্রয়োজন। একেবারে সবাইকে অনেক ধন্যবাদ। ঠিকই উৎসবের মরশুমের সূচনা হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। আমরা সবাই এই উৎসবের মরশুমের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এটাও ঠিক যে গত বছরও আমরা একই রকমভাবে, অর্থাৎ উৎসবের সমস্ত স্বাদ সেটা আস্বাদন করতে পারিনি। এই বছরটাও আমাদের যথেষ্ট সতর্ক হয়ে, সংযত হয়ে তবেই পা ফেলতে হবে। না হলে দ্বিতীয় ঢেউ যেভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সামান্য অসতর্কতা, সামান্য অসতর্কতা, সামান্য বেপরোয়া মনোভাব,
কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমাদের আশপাশে বোধহয় এমন কেউ নেই যিনি হয় তিনি বা তার পরিবার, তার পরিজন তারা কোভিডে ভোগেননি, বা একটু আগে যেটা বলছিলেন ধ্রুবজ্যোতি বাবু, যেরকম অনেক নাম্বার আমাদের মোবাইল থেকে চিরতরে মিউট হয়ে গেছে, যেখান থেকে আমাদের কাছে আর কোনোদিন ফোন আসবে না। আমাদের আশেপাশে যত পরিবার রয়েছে, যত মানুষজন রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই কাউকে না কাউকে, কোনো না কোনো বন্ধু, পরিবার, প্রিয়জন তাদের হারিয়েছেন। এগুলো মাথায় রেখে আরও সতর্ক হয়ে আমাদের প্রত্যেকটা পা ফেলতে হবে। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।